আসসালামু আলাইকুম। সিবিএম একাডেমির ফিজিক্স ক্লাস আপনাদের স্বাগতম। আচ্ছা, ফিজিক্স ক্লাস আমরা দেখে যাচ্ছি মহাকর্ষ বিষয়ক ক্লাসের পার্ট 4। আজকে এটা এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। আশা করি আপনারা আগের তিনটা ক্লাস খুব ভালো করে করছেন। এখন আমরা এই চ্যাপ্টারের 4 নম্বর ক্লাসটা দেখতে যাচ্ছি। আজকে ছোট্ট একটা টপিক দেখবো, মুক্তিবেগ টপিকটা। এই টপিক থেকে এমসিকিউ খুব কম আসে, কনসেপ্ট একটু বেশি আসে। মানে কনসেপ্টও সব ভার্সিটিতে আসে না, কয়েকটা ভার্সিটিতে আসে, চবিতে আসে বিশেষ করে এই কনসেপ্ট থেকে কোশ্চেন বেশি, আর রাবিতে এই কনসেপ্ট থেকে এমসিকিউ আসে বেশি। চলুন আমরা কনসেপ্টটা দেখি। মুক্তিবেগের সংজ্ঞা। মুক্তিবেগটা কি? মুক্তিবেগটা হলো সর্বাপেক্ষা যে কম বেগে কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। যে একটা বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ক্রস করে সে মহাকাশে চলে যাবে, সেই ব্যাগটারে বলতেছে মুক্তিবেগ। মুক্তিবেগের কিছু রাশিমালা আছে, মুক্তিবেগের কিছু মানও আছে। মানটা আমরা পরে দেখছি, আগে সূত্রটা দেখি। মুক্তিবেগের প্রকাশ করে ভি দ্বারা, ভিই ভেলোসিটি, ভিই মুক্তিবেগের প্রকাশ করে ভিই দ্বারা। এটা সূত্রটা হচ্ছে √/2 gm/r। এটার আরেকটা সূত্র আছে √/2 ছোট g r। এখন এটা কিভাবে আসলো আমরা এটা এক্সপ্লেন দেখবো, এটা এমসিকিউর মাধ্যমে আমরা এটা এক্সপ্লেনটা দেখবো। চলেন আমরা পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্ট হচ্ছে কতিপয় কিছু মুক্তিবেগের মান। এই মানগুলো মনে রাখতে হবে, যেমন পৃথিবীরটা মনে রাখতে হবে, চাঁদেরটা, মঙ্গলেরটা এত লাগে না, তাও দিয়ে রাখছি স্লাইডে। আপনারা একটু জাস্ট খেয়াল রাখবেন। 5 কিলোমিটার পার আওয়ার। পৃথিবীর মুক্তিবেগ কত হচ্ছে? 11 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটার আরেকটা কনভার্সেশনে নিলে, মাইলে নিলে হবে 7 মাইল পার সেকেন্ড। আরেকটা হবে 2500 মাইল পার ঘন্টা গেলে এটারে আমরা মুক্তিবেগ বলতে পারি। 2500 মাইল পার ঘন্টা বা 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো বস্তু যদি পৃথিবী থেকে উপর দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সেটা পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশে চলে যাবে। তখন ওইটা ওই ওই মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর চাঁদের ক্ষেত্রে কম, চাঁদের ক্ষেত্রে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে, এটার কিছু কনসেপ্ট আছে। এখন কোন ব্যাগে নিক্ষেপ করলে কি হবে, কখন কি হবে, এটার কিছু আলাদা আলাদা কনসেপ্ট আছে। চলো আমরা কনসেপ্ট গুলা দেখি। যদি এই ভিটা হচ্ছে যেই ব্যাগে নিক্ষেপ করতেছি, যে ব্যাগে বস্তু ভূমি ভূপৃষ্ঠ ছেড়ে যাচ্ছে, যে ব্যাগে নিক্ষেপ হচ্ছে, যে ব্যাগে বস্তু নিক্ষেপ হচ্ছে, যে ব্যাগে বস্তু নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে ভি। আর এই ভি তো হচ্ছে মুক্তিবেগের মান। এখন এই ভি স্কয়ার যদি ভিই এই মুক্তিবেগের দুই বর্গের 2 ভাগের থেকে ছোট হয়, তাহলে অর্থাৎ উৎক্ষেপণ বেগ 7.88 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়, তাহলে তা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং অবশেষে একটা প্রদক্ষিণ করার পর, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে অবশেষে তা পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীর ভূপৃষ্ঠে আবার ফিরে আসবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ক্রস করে উপগ্রহ হবে না, উপগ্রহ পরিণত হবে না, আবার গ্যালাক্সিতেও চলে যাবে না, পৃথিবীতে সর্বশেষে পৃথিবীতে ফেরত আসবে। আবার এই ব্যাগটার বর্গ যদি এটার মুক্তিবেগের ব্যাগের বর্গের দুই দুই ভাগে সমান হয়, তাহলে উৎক্ষেপণ বেগ এত হবে, 7.88 কিলোমিটার পার সেকেন্ড হবে। তবে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটা কিন্তু উপবৃত্তাকার পথ, প্রথমটা ছিল উপবৃত্তাকার, আর এটা বৃত্তাকার পথে পৃথিবীতে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। মার্ক দ্যাট লাইন। চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কত মানের জন্য? 7.88 মানের জন্য। কন্ডিশনটা কি? কন্ডিশনটা আমি পরিষ্কার করতেছি, এই পাশে পরিষ্কার করি। কন্ডিশনটা হচ্ছে যদি মানটা কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে যদি যদি মান নিক্ষেপণ বেগের মান মুক্তি বেগের মানের বর্গের অর্ধেক হয়, v²=v²/2 হয়, তাহলে এটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। একটু নয়েজ আসতেছে, আশা করি নয়েজটা আপনার একটু, সরি ফর দ্যাট, নয়েজ আসতেছে। পরে আরেকটা কন্ডিশন হলো যদি এই নিক্ষেপণ বেগ এই মান থেকে বেশি হয়, কিন্তু
পিই স্কয়ার হয়, অর্থাৎ বিক্ষেপণ বেগ 7.8 হতে এত কিলোমিটার এর মধ্যে থাকে, 7.8 থেকে 11.2 মানে মুক্তি বেগের মানের মাঝে থাকে, তবে পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে উপবৃত্তাকার পথে। এখানে এখন দা ফাইনাল কন্ডিশন, যদি মুক্তি ব্যাগের থেকে ব্যাগটা বড় হয় তাহলে কি হবে? মুক্তি ব্যাগ থেকে যদি উৎক্ষেপণ ব্যাগ মুক্তি ব্যাগ থেকে বেশি হয়, তো বস্তুটি অধিবৃত্ত পথে মার্ক দ্যাট ওয়ার্ড, অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ হতে ছেড়ে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না এত কিলোমিটার বা এত মাইল সেকেন্ডে, এত 2500 মাইল/আওয়ার বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে তার পৃথিবীতে ফিরে আসে না। মুক্তি বেগের থেকে বেশি বেগে কোনো একটা বস্তু নিক্ষেপ করলে তা কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ছেড়ে গ্যালাক্সিতে চলে যাবে, মহাকাশে চলে যাবে। পর আরেকটা, এই তিনটা কনসেপ্টের এই মানগুলা মনে রাখবেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে এটা কোন ব্যাগে নিক্ষেপ করলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে এই মানটা, আর কোন ব্যাগে নিক্ষেপ করলে উৎক্ষেপণ ব্যাগটা কত হলে এটা উৎক্ষেপণ ব্যাগটা কত হলে এটা আর ফিরে আসবে না। আর এই তিনটা কন্ডিশন আপনারা মনে রাখবেন, এই যে ডিপ করে বক্স করে দিতেছি, এই তিনটা কন্ডিশন আপনারা মনে রাখবেন। এই তিনটা কন্ডিশন অনেক সময় চলে আসে এমসিকিউতে, কোন কন্ডিশনের কারণে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, অধিবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে, অধিবৃত্তাকার পথে প্রদক্ষিণ পৃথিবী থেকে চলে যায়, কোন মানটার কারণে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে চাঁদের মতো হয়ে যায়, এটা অনেক সময় কোশ্চেনে আসে। এখন এখানে দুটো ছোট ছোট কনসেপ্ট আছে, ছোট ছোট দুইটা কনসেপ্ট হচ্ছে মুক্তিবেগ কোণের উপরে নির্ভর করে না, মানে আমি জিনিসটা কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে মিলতেছি। সাপোজ এটা যদি সারফেস হয়, এই সারফেস থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতেছি, উৎক্ষেপণ করতেছি, সমস্যা নাই। 90 অ্যাঙ্গেল থেকে উৎক্ষেপণ করতেছি, কোনো সমস্যা নাই। 90 থেকে বড় ডিগ্রি কোনো উৎক্ষেপণ করতেছি, বা 180 270 ডিগ্রির মতো করে উৎক্ষেপণ করতেছি, তাও কোনো সমস্যা নাই। যেই ব্যাগে উৎক্ষেপণ নিক্ষেপ করা হোক না কেন, মুক্তি ব্যাগ একই থাকবে, তার ক্ষেত্রে মুক্তি ব্যাগ কখনো চেঞ্জ হবে না। এটা কোণের উপর নির্ভর করে না, এটা মনে রাখবেন। আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে না, এটা আমরা দেখতেছি একটু পরে। পরের পয়েন্টটা হচ্ছে মুক্তিবেগের 0.707 গুণ বেগে আণবিকভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। কত গুণে, এটা মনে রাখেন, কত গুণে নিক্ষেপ করলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। কৃত্রিম উপগ্রহ পরিণত করতে একটি বস্তুকে কত বেগে উৎক্ষেপণ করতে হবে, কিভাবে? আণবিকভাবে উৎক্ষেপণ করতে হবে। মুক্তি বেগের চেয়ে 0.707 গুণ বেশি ব্যাগে নিক্ষেপ করতে হবে। তার মানে মূল বেগটা হচ্ছে 7.9 কিলোমিটার/আওয়ার বেগে যদি কোনো বস্তুরে নিক্ষেপ করি তাহলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। এবং কৃত্রিম উপগ্রহ যেগুলো আছে আমাদের মহাকাশে, ওই কৃত্রিম উপগ্রহগুলো 7.9 কিলোমিটার/আওয়ার বেগে নিক্ষেপ করা হয় এবং তারা কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। আশা করি আপনারা এই কনসেপ্টটুকু বুঝতে পারছেন। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা মান, এই তিনটা সমীকরণ ইম্পর্টেন্ট, আর এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখানে যে বলছে 0.707 ব্যাগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হয়, এই তিনটা জিনিস একটু বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের ছোট্ট একটা এমসিকিউ আছে, এই যে মুক্তিবেগ এর কিসের উপর নির্ভর করে? কোনো বস্তুর মুক্তিবেগের মান অপেক্ষাকৃত ভারী বস্তুর চেয়ে, মানে একটা ছোট হালকা একটা বস্তু আর ভারী বস্তু মুক্তিবেগের মান কেমন, এটা পেঁচায় বলছে। কোনো বস্তু মুক্তিবেগের মান অপেক্ষাকৃত ভারী বস্তুর চেয়ে কি সমান হবে, না নির্দিষ্ট হবে, না কি কি এটসেট্রা এটসেট্রা তারা বলছে। এখন মুক্তিবেগের সূত্রটা আমরা কি দেখছি? মুক্তিবেগের সূত্র হচ্ছে v=2gm/r। এখন এখানে কিন্তু এই এমটা কিন্তু পৃথিবীর ভর বা যেই গ্রহেরই মুক্তিবেগ বের করতে বলবে ওই গ্রহের ভর, বা পৃথিবীর ভর, বা যেই গ্রহের মুক্তিবেগ বলবে, যেই গ্রহের সারফেস থেকে বলবে ওই গ্রহের ভর। এখানে কিন্তু বস্তুর ভরের কিছু নাই, মনে রাখবেন। বস্তুর ভর এই সমীকরণটাতে বস্তুর ভর নির্ভরশীল নয়, কারণ বস্তুর ভরের যে এমটা ওটা কিন্তু কাজে লাগতেছে না, বস্তুর ভর নির্ভরশীল নয়। যে কোনো ভরের বস্তুরে আপনি মিলেন, সেটা 1 টন 2 টন, মানে 1 কেজির একটা বস্তুর মুক্তিবেগে আমি লিখে নেই, তারপরে বলতেছি। 1 কেজি ভরের একটা বস্তুরে যদি আপনি মনে করেন এটা আপনি কৃত্রিম উপগ্রহ বানাবেন বা পৃথিবী থেকে
দূরে কোনো গ্যালাক্সিতে পাঠিয়ে দিবেন, তা যে যে মুক্তিবেগটা লাগবে 2 কেজি বলেন 5 কেজি বলেন, সেটার সেম মানটাই, মুক্তিবেগের মানটা সেমই থাকবে। এন্ড মুক্তিবেগের মানটা চেঞ্জ হবে না, মুক্তিবেগের মানটা চেঞ্জ হবে না। মুক্তিবেগের মানটা বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। মুক্তিবেগের মানটা বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল পৃথিবীর ভর আর গ্রহের ভরের উপর নির্ভর, পৃথিবীর ভর বা গ্রহের ভরের উপর নির্ভর। কারণ এখানে এই যে এমটা আছে এটাই হচ্ছে মাস অফ আর্থ বা মাস অফ যে কোনো একটা গ্রহ। চলেন আমরা এখন পরে আরেকটা কনসেপ্ট দেখি। এই অধ্যায়ে কিছু সূত্র আছে এই মুক্তিবেগ রিলেটেড, ওই সূত্রগুলো আমরা একসাথে দেখে ফেলি। কারণ মুক্তিবেগ সূত্রটা আমরা কি পড়ছি, v is equal to √2gm/r। এখন এখানে আমি যদি নিচে আর স্কোয়ার লিখি, 2gm লিখলাম এই পাশে, নিচে আর স্কোয়ার লিখলাম। এখন আর স্কোয়ার থেকে আগের আরে ফেরত যেতে উপরে একটা আমার আর গুণ দিতে হবে, আবার পাশে উপরে আর গুণ দিলে কাটাকাটি করে একটা আরে থাকে নিচে, তখন এটা আবার সে আগের মতো চলে যায়। এখন আমরা একটা সূত্র কিন্তু দেখে আসছি, g is equal to gm/r²। এই সূত্রটা কিন্তু আমরা আগে দেখে আসছি। এখন এইটুকু কিন্তু ওই জি এর মতো হয়ে গেছে, দেখেন এই মানটুকুর মান এটা কিন্তু জি এর মতো হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি এ পাশে, তাহলে আবার ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি √2 ছোট জি বাই আর। এই উপরের আরটা হয়েছে এই আরটা, পরে এই পাশে আসছে 2g/r। সেগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা সূত্র দেখেছি, গ্রহের বৃত্তাকার গতির জন্য কেন্দ্রমুখী বল সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্সের সূত্রটা কি হচ্ছে mv²/r। এটা গ্রহের বেগ আর এটা রেডিয়াস, বৃত্তের রেডিয়াস। এখন কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত কিছু আমরা সূত্র দেখবো, এই সূত্রগুলো থেকে এমসিকিউ কম আসে, তো আমরা জানিয়ে রাখতেছি। কিছু কিছু থিওরি আসে পরে মাঝে, তো আমরা জানিয়ে রাখতেছি কনসেপ্টটা যাতে আমাদের খেয়াল থাকে, বা সব কনসেপ্টে পড়লাম এরকম একটা যেন আমাদের মনে খটকা না লাগে যে আমরা কনসেপ্ট সবগুলো পড়িনি। এখন কৃত্রিম উপগ্রহ উচ্চতা, মানে কৃত্রিম উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে, তখন এটা এইচ এর মান। এইচ এর মানটা কি হবে, এইচ এর মান বের করতে, তখন এইচ এর মানটা হবে gm/4π² ব্র্যাকেট দিয়া 1/3 মাইনাস আর, এটা মাইনাস আর। এটা হচ্ছে উচ্চতা নির্ণয় সূত্র। এই সূত্রটা কোথা থেকে আসছে, এই সূত্রটা পর্যায়কালের সূত্র থেকে ট্রান্সফার করে আসছে, এটা উপরে নিচে হয়ে গেছে। পর্যায়কালের সূত্র কি, টি ইজ ইকুয়াল টু 2π ব্র্যাকেট আর প্লাস h/3, নিচে থাকতেছে gm, পরে ব্র্যাকেট ক্লোজ, এখানে থাকতেছে 1/2। এই এইচটাই, এই যে এইচটা, এই এইচটাই কিন্তু এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা আসছে, উপরের সূত্র থেকে আসছে। এই এইচটারে এক পাশে আনলে, সবগুলোর এক পাশে নিয়ে সিম্পলিফাই করলে এই এইচটা কিন্তু আসে। কিন্তু কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্রটা কিন্তু আমরা দেখে পেলাম টি ইজ ইকুয়াল টু এই সূত্র। এখন কৃত্রিম উপগ্রহের একটা ব্যাগের সূত্র আছে, ব্যাগের সূত্র একটা নর্মাল একটা সূত্র, ভি ইজ ইকুয়াল টু √gm আর প্লাস এইচ, রেডিয়াস আর যেই উচ্চতায় আছে ওই উচ্চতা, পরে উচ্চতা দিলেই ব্যাগ আসতেছে। এখন রৈখিক ব্যাগ আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক, রৈখিক ব্যাগ আছে কৃত্রিম উপগ্রহের, রৈখিক ব্যাগ, তো এই যে এটা রৈখিক ব্যাগ আর এই পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে টি ইজ, সরি টি না, সব সম্পর্কটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2π আর প্লাস এইচ, এইচটা ছোট হাতের এইচ হবে, সরি, আর প্লাস h/t। এটা সম্পর্ক, এই সম্পর্কটা তো ইম্পর্টেন্ট না, সূত্রগুলো আসলে এত ইম্পর্টেন্ট না। এই যে এই এইচ এর সূত্রটা এত মাঝে মাঝে একটু কাজে লাগে, কনসেপ্টে চলে আসে, খুব কম রুয়েট চুয়েটে আসে, কিন্তু ভার্সিটি লেভেলে এটা লাগে না, তাও দেখাচ্ছি। আর এই টি সূত্রটা মাঝে মাঝে চলে আসে সম্পর্ক বের করতে বলে, টি সমানুপাতিক, টির সাথে আরেক সম্পর্কটা বের করতে বলে, এটা এরকম বের করতে বললে তখন সূত্রটা কাজে লাগে। এরকম একটা এমসিকিউ আছে, স্লাইডে আছে, অ্যাড করে রাখছি, আমরা দেখবো এটা। এখন বলছে এই উচ্চতায় অনবরত কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ কত, অবর্তনরত এই উচ্চতায়, তখন ভি এর আরেকটা সূত্র তখন হবে ভি ইজ ইকুয়াল টু, এই সূত্রটা তো আছেই পাশাপাশি, এই সূত্রটার পাশে আরো কয়েকটা সূত্র আছে আমরা এখানে দেখব। এইচ, আবার আরেকটা সিম্পলিফাই করলে হবে জি ইজ ইকুয়াল টু আর GR² প্লাস এইচ। এখন বলতে পারেন GR² কেমনে আসলো, এই সূত্র থেকে আসছে। এই যে GR²টা যে এনে, এটা এই সূত্র থেকে আসছে, এটা মাদার সূত্র বলছি না, এই মাদার সূত্র থেকে আসছে এই GR²টা। পরে এখানে আরেকটু সিম্পলিফাই করা যায়, √g প্রাইম,
বাই আর প্লাস এইচ। মানে জি প্রাইমটা কত, যে উচ্চতায়, এই যে এইচ উচ্চতায় একটা জি এর মান আছে, কিন্তু ওই জি এর মানটা কিন্তু জি প্রাইম, ওই জি প্রাইমটা হবে এখানে আর প্লাস এইচ, কত উচ্চতায় আছে, তাইলেই এখানে রৈখিক বেগের মানটা বের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই স্লাইডটা বাসায় একবার নিজের মতো করে দেখবেন, সূত্রগুলো একবার চোখ বুলাবেন। এখন আমরা একটা এমসিকিউ এ যাই। প্রথম এমসিকিউটা হচ্ছে, এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বলছে এম ভরের বড় এম, বড় এম কিন্তু এম ভরের উপগ্রহ, উপগ্রহ কিন্তু ছোট এম বলছে, উপগ্রহের ভরটা বলছে ছোট এম দিয়া, আর গ্রহকে বলছে বড় এম দিয়া প্রদক্ষিণ করছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় কত। এই যে একটা এমসিকিউ দাবিতে আসছে, দাবিতে এরকম প্রমাণ টাইপ এমসিকিউ আসে, এই যে প্রমাণ টাইপ এমসিকিউ আসে, এখানে সূত্র কোনটা কাজে লাগবে, ওই যে টি বড় সূত্রটা কাজে লাগবে, টি ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে, এখানে কোন সূত্র কাজে লাগবে, এখানে আমাদের এই যে টি এর এই সূত্রটা কাজে লাগবে, এই যে এই সূত্রটা, এই পাশে সূত্রটা কাজে লাগবে, এখান থেকে আমরা এই উচ্চতার মানটা বের করতে হবে, এই এই আর এর সাথে সম্পর্কটা বের করতে হবে এই সূত্র থেকে সিম্পলিফাই করে। এখন সিম্পলিফাইটা করি, পরে কিন্তু আমরা পরের বার থেকে মুখস্থ করে ফেলবো মানটা কি হয়। চলো একটু সিম্পলিফাই করি। কি আমরা সূত্রটা পাইছি কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই, সরি এটা 2 পাই ব্র্যাকেট দিয়া আর প্লাস এইচ, সরি ব্র্যাকেটের নিচে হবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে, আর প্লাস এইচ ব্র্যাকেট কিউব জি এম বাই 1/3, আমরা 1/2 এটা কোন করছি, এই সূত্রটা আমরা পড়ে আসছি ওই পেজে, ওই স্লাইডে। এখন 1/2 তো হইছে রুট, তাহলে 1/2 রুট বানাই ফেলি, টি ইজ ইকুয়াল টু 2 পাই, এই পুরাটার উপরে রুট, পুরাটার উপরে রুট হলে হইতেছে কি আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম, এটা হচ্ছে। এখন এখান থেকে আর এর মানটা বের করতে, আর এর মানটা বের দুপাশে স্কোয়ার করে দিতে হবে, রুট সরার জন্য স্কোয়ার করে দিলাম, টি স্কোয়ার হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম। এখন এটারে আমরা সিম্পলিফাই করব, আরেকটু সিম্পলিফাই করব। এখন আর প্লাস এইচটারে আমরা এক পাশে রাখি, টি স্কোয়ারটারে টি দ্বারা আলাদা করি, টি দ্বারা, সরি এখানে রুট না করলেও তো চলবে, আমি শুধু শুধু রুট করছি কেন, রুট স্কোয়ার করছি কেন, রুট স্কোয়ার না করলে চলবে, টিটা তো একাই লাগবে, রুট না করলেও চলবে, আমরা রুটটা করবো না, রুটটা না করে আরো সহজভাবে করা যাবে, করে চলে। টি আছে 2 পাই, 2 পাই, এখন এই এটার কিন্তু হাফ আকারে যেটা লেখা যাবে ওইভাবে আবার লিখবো, বোঝার সুবিধার্থে মাঝখানে লাইনটা লিখছিলাম, সরি স্কোয়ার করার জন্য, কিন্তু আমি তখন স্কোয়ার করবো না, আমার এই লাইনটা লাগবে না, সরি ভুল হওয়ার জন্য, আপনারা বুঝবেন, স্কোয়ার করতে যাচ্ছিলাম, বাট স্কোয়ার না করে হবে, স্কোয়ার করা হলে কি পরে এটা আবার ওই পাশেই যাবে। এখন টি টা ওই পাশে রাখলাম, হাফ হইতেছে হাফ, এইটুকু শুধু রুট করব, আর প্লাস এইচ কিউব বাই জি এম। এখন আবার একই লাইনটা লিখছি তাই না, হ্যাঁ একই লাইনটা লিখছি। এখন দেন এই একই লাইনটা কেন লিখলাম, রুটটারে ভাঙানোর জন্য, রুটটা ভাঙে নিচে পাঠিয়ে দিলাম জি এম এর সাথে রুট, আর এই পাশে আর প্লাস এইচ এর সাথে 3/2, এই রুটটা কিন্তু হাফ, হাফটা কিন্তু 3/2, এটার উপর নিচে হয়ে গেছে রুট, এই জন্য মাঝখানে রুটের একটা আনছি। এখন দেখেন অন্য কালি ইউজ করি, এই 2 পাই কিন্তু একটা কনস্ট্যান্ট মান, এই রুট ওভার জি এম কিন্তু একটা কনস্ট্যান্ট মান, আর এই এইচটা কিন্তু কনস্ট্যান্টই বলতে পারেন, প্রশ্ন দেওয়া থাকবে সামথিং এলস। তাহলে এই আর এর উপরে থাকতেছেটা কি, তাহলে আর এর উপরে থাকতেছে, এক পাশে যদি টি থাকে, এই পুরাটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে কনস্ট্যান্টটা ধরলাম, কনস্ট্যান্ট ধরার পরে এই পাশে থাকতেছে আর এর উপরে 3/2 পাওয়ারটা থাকতেছে, বেশি বড় হয়ে গেছে লেখাটা না, আচ্ছা আশা করি বুঝতে পারবেন। 3/2, আর সবগুলা কনস্ট্যান্টের উপর আমরা একটা সমানুপাতিক চিহ্নই দিয়ে দিতে পারি তাই না, সবগুলা কনস্ট্যান্ট, এইচটাও একটা মান দেওয়া আছে, নির্দিষ্ট মান দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, একটু উপগ্রহটি কক্ষপথে মানে একটা নির্দিষ্ট উচ্চতায় ঘুরতেছে, প্রদক্ষিণ করতেছে, এটা নির্দিষ্ট একটা মান আছে, তার মানে সবগুলা কনস্ট্যান্ট 2 পাই রুট ওভার জি এম এইচ সবগুলা কনস্ট্যান্ট, তাহলে থাকতেছে কি আর এর উপরে শুধু রুট 3/2, আর এর উপরে শুধু 3/2 থাকতেছে, এন্ড পাওয়ারটা হচ্ছে 3/2, এবং টির সাথে এটা সমানুপাতিক সম্পর্কে আছে, যে টির সাথে উপরে সমানুপাতিক সম্পর্কে আছে, টির সাথে সমানুপাতিক, টির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে জি রুট ওভার জিএম, রুট ওভার জিএম, কিন্তু এটা তো কনস্ট্যান্ট, তাহলে টির সাথে সমানুপাতিক সম্পর্কে আছে আর বাই আর টু দি পাওয়ার 3/2। এখন আনসার হচ্ছে আর টু দি পাওয়ার 3/2, সমীকরণে কোনটি সমানুপাতিক সম্পর্ক, এই যে আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক, এটাই বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা একটু ভিন্নধর্মী একটা কোশ্চেন, এন্ড ভিন্নধর্মী কোশ্চেনটা চলেন সলভ করি, ভিন্নধর্মী হোক আমাদের যে ধর্মী হোক আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ।
বলে দিছে ভি দ্রুতি, ভি ব্যাগ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ হলে নিচের কোনটি মাত্রাহীন। এখন মাত্রাহীন মান বের করতে হবে, সবখানে 20 সাথে স্কয়ার আছে, 20 সাথে স্কয়ার আছে। এখন আমরা আগে সবগুলা মাত্রা দেখি। ভির একক কি? এম এস ইনভার্স 1। ভি এর একক। আর এর একক কি? ব্যাসার্ধ, রেডিয়াস, রেডিয়াসের একক মিটার। জি এর একক কি? এম এস ইনভার্স, বেশি বড় বড় করে লিখে গেছি, এম এস ইনভার্স 2। এখন এটার মাত্রাটা হবে কি? এটার মাত্রাটা আমরা পড়ছি, পড়ছি না, দেখাচ্ছি, বের করতেছি। মিটার আছে মানে লেন্থ এল, সেকেন্ড আছে মানে টি, টি তাহলে ইনভার্স 1। ব্যাগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। আর এর শুধু আছে এম আছে, তাহলে এল শুধু লেন্থ। আর এই পাশে জি এর সাথে আছে এম এস ইনভার্স 2, এটার মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 2। এম এর এম হলো মিটার, মিটারের এল, টি হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের টি, আর পাওয়ার আছে 2, 3 বার পাওয়ার 2। এখন এখানে সবগুলো দেখেন ভি এর সাথে স্কয়ার, ভি এর সাথে স্কয়ার, ভি এর সাথে স্কয়ার। তো চলেন এর মাত্রাটা স্কয়ার করে ফেলি, কারণ বলছে মাত্রাহীন একক, মাত্রা বের করতে হবে, মাত্রা স্কয়ার করতে হবে। তো চলেন ভি স্কয়ার, তাহলে ভির মাত্রাটা আমরা চলেন স্কয়ার করি। এল এল টি ইনভার্স 1, এটাকে আমরা স্কয়ার করি, তাহলে এর মাত্রাটা কি দাঁড়াচ্ছে? এল স্কয়ার টি ইনভার্স 2, এটার মাত্রাটা দাঁড়াচ্ছে ভি স্কয়ারের মাত্রা। আর আরেকটা কনসেপ্ট হবে, সব জায়গাতে দেন আর জি একসাথে আছে, আর আর জি একসাথে আছে, এই যে শুধু একা, শুধু একা না, আর আর জি গুণ করে দেখি কি হয়। আর আর শুধু আর থাকলে তো এল থাকবে নিচে, আর শুধু জি থাকলে থাকবে মানে এটা, কিন্তু আর আর জি মানটা কিন্তু আমাদের এটা নাই। আর আর জির মাত্রাটা গুণ করে দেখি, চলেন। আর আর জির মাত্রাটা যখন গুণ করি, তাহলে আর এর মাত্রাটা হচ্ছে এল ইন্টু জি এর মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 2। এখন এটার মাত্রাটা গুণ করলে হচ্ছে কি এল স্কয়ার টি ইনভার্স 2। চলো না হলে অপশন টেস্ট করি। এখন প্রথম অপশনে, এই অপশনটা উল্টার দিক থেকে আসি। এই অপশনটা বলছে ভি স্কয়ার আর ইন্টু জি, মানে এটার সাথে এল স্কয়ার টি ইনভার্স 2 মাত্রার সাথে আমরা আর এর মাত্রা যদি গুণ করি, পরে গুণ করে যদি জি দিয়া ভাগ করে দেই, জি এটা হচ্ছে এল টি ইনভার্স 2, এখানে কি মানটা এক হয়? মানে মানটা কি জি এক আসে? এই মাত্রাহীন মানে যে সমীকরণের রেজাল্টটা হবে, রেজাল্টটা হবে 1। 1 হলে এটা মাত্রাহীন, 0 হলে না। 1 হলে এটা মাত্রাহীন। এখন এর কি মানটা 1 আসতেছে না? তো এনে হয়ে যাচ্ছে এল কিউব, নিচে এল টি স্কয়ার, এটা কাটা যাচ্ছে, বাট এল থেকে গেলে এল এল কাটা গেলে এল স্কয়ার থেকে যাচ্ছে। মাত্রাটা, এটার মাত্রাটা হচ্ছে এল স্কয়ার। এভাবে এটার মাত্রাটা হচ্ছে তিনটার গুণ, এই ভি স্কয়ার আর আর জি এটার গুণ। ভি স্কয়ার আর আর জি গুণ হলে মাত্রাটা কি দাঁড়াবে? এল টু দি পাওয়ার 4, এটার মাত্রা হবে এল টু দি পাওয়ার 4 আর টি ইনভার্স 4। এটার মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার 4 আর টি ইনভার্স 4। আর এই পাশে ভি স্কয়ারের সাথে জি গুণ দেবো, এই ভি স্কয়ারের সাথে এই জি এর মাত্রাটা গুণ দেবো। ভি স্কয়ারের সাথে এটার সাথে জি এর মাত্রাটা যদি আমরা গুণ দিই, চলেন এল স্কয়ারের সাথে টি ইনভার্স 2 ইন্টু এল টি ইনভার্স 2 গুণ দিলাম। গুণ দেওয়ার পর হচ্ছে কি এল কিউব টি ইনভার্স 4। আর নিচে থাকতেছে, নিচে বলতেছে আর দিয়া ভাগ করতে। আর দিয়া ভাগ করলে হইতেছে কি, আর দিয়ে হচ্ছে মান এল, আর এর মান এল, আর এর মাত্রা মান এল, এল দিয়া ভাগ করলে এই এল এনতে কাটা থাকতেছে এল স্কয়ার টি ইনভার্স 4, এটা থাকতেছে। এখন এল স্কয়ার টি ইনভার্স মান তো 4 এক না, এটার একটা মান, ভ্যালিড মান আছে, এটার মান একটা, এই অপশনটা কাটা। এখন অপশন আছে শুধুমাত্র এই একটা, চোখ বন্ধ করে আনসার হবে এটাই। তবে আমরা চলেন টেস্ট করি। কিভাবে টেস্ট করব? উপরে বলছে ভি স্কয়ারের মান, উপরে থাকবে ভি স্কয়ারের মান, ভি স্কয়ার বাই আর জি বলছে। এখন ভি স্কয়ার বাই আর জি বললে ভি স্কয়ারের মানটা হচ্ছে এল স্কয়ার টি ইনভার্স 2, টি ইনভার্স 2। আর নিচে বলছে আর জি, আর জির এর মান মাত্র এক মান বের করে রাখছি, বের করে হচ্ছে হলো এল স্কয়ার টি ইনভার্স 2। এখন জাস্ট একটাতেই মানটা কাটাকাটি করে আসতেছে 1, আলাদা করে দিলাম মানে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই একটাতেই পুরো সমীকরণ কাটাকাটি করে মান থাকতেছে 1, জাস্ট এই একটা আনসারই মান থাকতেছে 1, মানে মাত্রাবিহীন। এই রশির যে মাত্রাটা আছে, এই সমীকরণে যে মাত্রাটা আছে ওটা মাত্রাবিহীন, মান 1, তাদের কোনো মাত্রা নাই, একক নাই, কিচ্ছু নাই, কাটাকাটি হয়ে গেছে, মাত্রাবিহীন। এই যে তাহলে আনসার হচ্ছে ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলো না পরের কনসেপ্টে যাই, পরের একটা এমসিকিউ এ যাই। পরের এমসিকিউ বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। একটি গ্রহের ব্যাসার্ধ, তাহলে গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2 আর, পৃথিবীর ব্যাসার্ধ আর
2r উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, মানে 4g, জি প্রাইম ইজ ইকুয়াল টু 4g বলে দিছে। এখন বের করতে বলছি কি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ। গ্রহের মুক্তিবেগ, কারণ গ্রহের মুক্তিবেগের সূত্রই তো আছে v ইজ ইকুয়াল টু √2g, আর মুক্তিবেগের এই সূত্রটা আছে। এখন এটা প্রাইম দিয়ে আমরা গ্রহের মুক্তিবেগ করব, তাহলে সবগুলা প্রাইম হবে। প্রাইম হলে সূত্রটা কি, মানগুলা বসাই, √2 ইন্টু 2, সরি 2 ইন্টু 4g হবে আগে, জি প্রাইমের মান 4g ইন্টু 2r হইলো। তারপরে এখন এখান থেকে 2g আর ভিতরে রাইখা দিই, হচ্ছে কত, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 না, এই 2g আর রাখতে হবে, আচ্ছা 16g আর, আচ্ছা করি প্রথমবার ভাঙতেছি, 16g আর, এটা কিন্তু রুট। এখন আমরা ভেলোসিটির সূত্রই পড়ছিলাম, পৃথিবীর ভেলোসিটির সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু √2g r। এখন একটা রুটের ভিতরে একটা 2 থাকবে আর জি আরটা থাকবে, রুটের ভিতরে একটা 2 রাখি, চলেন 16 √16 এর ভাঙি, √16 এর ভাঙলে হচ্ছে √8 ইন্টু √2g r। এখন এই √2 রে, এই √8 রে যদি আমরা ভিতরে ঢুকাই দিই, তাহলে হচ্ছে কি 8 ইন্টু 2gr, 8 ইন্টু 2gr উপর থাকতেছে রুট, পুরাটা রুট 16gr। আবার আসি আগের লাইনটাই থাকতেছে, এখন আমরা √8 ভাঙতে পারছি, ভাঙিয়া লিখছি, জাস্ট এই জায়গাটা আমরা ভাঙিয়া লিখছি এই পাশে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা মান মিলে গেছে, যে √2gr মানটা মিলে গেছে, এই পাশে দেখি মিলে গেছে, তাহলে হচ্ছেটা কি √8 ইন্টু ভিই, পৃথিবীর ভেলোসিটির √8 গুণ, এই যে পাশের এমসিকিউটা, এই পাশের অপশনটা আনসার √8g, এই পাশেরটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলেন পরের এমসিকিউ যাই, আর কয়েকটা এমসিকিউ আছে, কোনো আর কনসেপ্ট নাই। আমরা মুক্তিবেগের আর কয়েকটা এমসিকিউ দেখে আমরা এমসিকিউ এর হাতটা চালু করব। পরের এমসিকিউটা, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁴ মিটার, ভূপৃষ্ঠে 9.8 ms ইনভার্স, পৃথিবীর মুক্তিবেগ কত? এখন এটা আপনি বলবেন, আপনি না ঠিক, মানে পরীক্ষা হলে সবাই দেখবে, পরীক্ষা হলে তারা মাথায় পড়বে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁴ মিটার, 10⁴ পড়বে না, পৃথিবীর আসল ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এটা যদি আমরা কনভার্ট করি, তখন মানটা আসছে 6.4 ইন্টু মিটার কনভার্ট করলে 10⁶ মিটার। এখন পরীক্ষার হলে আমরা হ্রাস করতে যাইয়া এই 4 এর মানটা আমাদের চোখে পড়বে না। বাজি লাগান, বাজি লাগান আপনি আমার সাথে, এই যে 4 দেওয়া, এটা চোখেই পড়বে না। আমরা এটা পড়বো জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2 পড়বো, পৃথিবী মুক্তিবেগ কত, চোখ বন্ধ করে আমরা 11.2 কিলোমিটার পার আওয়ার মুখস্থ দাগায় চলে আসবো। বাসায় এসে দেখবো আনসার ভুল, কারণ এখানে 4 আছে, মানটা চেঞ্জ, মিটারের মানটা চেঞ্জ, পৃথিবীর ব্যাসার্ধ একটা আননোন ব্যাসার্ধ বইলা দিছে, এখানে আমার ব্যাসার্ধ মানটা বের করতে হবে। এটা মুখস্থ যে কেউ দাগায় আসবে 11.2 কিলোমিটার, প্রথম অপশন দিয়ে রাখছে, প্রথমেই যেন চোখে পড়ে এটা, প্রথমেই এই খ ছোট কেউ দেখবেন প্রথমে এটাই আছে, এটা ধুমকার জায়গায় চলে, বাসায় দেখবে ভুল। এন্ড দেন এটা আসছে কই, ডাবির প্রযুক্তি এটা আসছে, কিন্তু ডাবি এরকম দুষ্টামি করে যে প্রশ্নতে এরকম একটা ছোট্ট একটা চিপায় একটা মান চেঞ্জ করে দেয়, এই চিপাতে 6টারে 4 করে দিছে, এন্ড আনসার আরেকটা ভিন্ন আসবে, কিন্তু 6 করে দিলে তো আনসারই প্রথমটা, 6টা হইলে কিন্তু আনসার প্রথমটা, আমরা প্রথমটা দেখায় চলে আসতাম, কিন্তু আনসার তো প্রথমটা না। এটা যারা প্রশ্ন খুব ভালো করে দেখবে তারা সঠিক জায়গায় আসতে হবে, যে প্রশ্ন খুব ভালো করে দেখলে এখানে দেখবে 4 আছে। এখন আমাদের ম্যানুয়ালি মানটা বের করতে হবে, ম্যানুয়ালি মানটা চলেন বের করি, এটা ম্যানুয়ালি মানটা বের করি। আর এর মান দেওয়া আছে 6.4 ইন্টু 10⁴ মিটার। এটার আরো দাগানোর কারণটা কি জানেন, এপাশে জির মানটা যে 9.8 দেওয়া, এটা দেখে আরো কনফিডেন্স বুঝতে হবে, আরে পৃথিবীর মানটা দেওয়া আছে, প্রথমটাই তো আনসার, দাগা এসে করছি, শেষ এক নম্বরে পায়ে ফেলছি, পাশে এসে দেখবে ওয়াল্লাহ শেষ, দাগাইতে পারে না, আনসার ভুল। এখন আর এর মানটা দেওয়া আছে 6.4 ইন্টু 10⁴ মিটার, জি এর মানটা দেওয়া আছে 9.8 রেগুলার মান। তারপরে সূত্রটা হবে ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু √2gr। এখন √2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁴, 10⁴ রে রুট করলে এখন 9.8, এই দুইটার গুণফল হচ্ছে 19.6। আমি কোর্স 9 × 18, 8 × 16, 16 7 4 1 9 18 19, 19.6 ইন্টু 6.4 ইন্টু 10⁴ পড়ার উপর রুট আছে, এখন 10⁴ উপর রুটটা সরাই ফেলি, 10⁴ মানে 4টা শূন্য আছে, 4টা শূন্য রুট করলে হবে 2টা শূন্য ইন্টু 2, 10⁴ তাহলে এন এর 19.196 আর 64 গুণ করলে কত হইতেছে,
গুণ করলে কত হইতেছে? গুণ করলে যে 6 4 24 24 4 হাতের 4 2 4 9 36 আর 2 38 হাতের 4 3 4 4 5 6 7 এক ঘর কাটা 6 6 36 37 হাতের 4 3 6 9 54 55 56 57 57 7 হাতের 4 5 6 6 6 আর 5 11 11 এখন এই পাশে মান যোগ করি 4 8 9 10 11 12 13 14 15 16 16 6 হাতের 4 1 8 9 10 11 12 13 14 14 সরি 16 না 14 হাতের 4 1 7 আর 14 আর 15 হাতের 4 1 11 আর 12 কি হইতেছে আনসারটা 12 12 পরে দশমিক আছে দুইটা, এই দুইটা দশমিক এই যে দুইটা 125.44 এখন 125.44 125.44 রে যদি রুট করি, রুট এখন কিন্তু রুট কিন্তু 10 এর উপরে হবে না, 10 টু দি পাওয়ার উপরে হবে না, রুট শুধু এই 125 এর উপর, 125 এর উপর রুট করলে 5 5 এ 25 5 25 125 5 25 25 ইন্টু 5 তারপর 5 বের হইতেছে এই পাশে, 5 বেরোলে এই পাশে বের হইতেছে, তাহলে 5 5 এর থেকে একটু বেশি হবে, রুট করতেছে 125 10 10 10 100 ওইভাবে যাই 10 100 রুট করলে 10, তাহলে 100 থেকে একটু বেশি আসছে, তাহলে 11 আশেপাশে হবে, ধরে নিলাম 11 দশমিক সামথিং ডট 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 11 দশমিক ডট 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 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 2। এখন যদি আমি এটারে 10 টু দি পাওয়ার 2 আকারে খাইতে চাই, তাহলে এনারে দুইটা ডিজিট একটা আননোন দুইটা ডিজিট ধরে নিলাম, ধরে নিলেও হইতেছে মিটার, কারণ এটারে এই 10টারে আমি 10 টু দি পাওয়ার 2টারে সরাই দিয়েছি, এই দশমিকটারে 2 ঘর পরে তার সংখ্যা আসবে, এখানে যখন দশমিকের পর 2 ঘর আছে এই দশমিকের 2 ঘর সংখ্যা থাকবেই, সো 11 পরে দুইটা ডিজিট কমে যাবে, তখন একটা মিটার আসবে। এখন প্রথম আমাদের ডিজিটটা হচ্ছে 11, এখন খোঁজেন 11 কই আছে, এটা তো হবেই না কারণ মানটা চেঞ্জ, তাহলে একটা 11 তো এনেও নাই, 36 এনেও নাই, কিলোমিটার পার সেকেন্ড 11 ইজ এনে আছে, আর মিটার পার সেকেন্ড আমরা কিন্তু মিটার পার সেকেন্ড মানটা বের করছি, এই মিটারে বের করছি মানটা, কিন্তু মিটারে বের করছি, মিটার পার সেকেন্ডে বের করছি মানটা, মিটার পার সেকেন্ডে বের করছি, খেয়াল রাখবেন এখানে কিন্তু সবগুলো কিলোমিটারে দাও, সবগুলো কিলোমিটারে দাও, তাও অটো বাদ, এই যে একটাই শুধু মিটারে দাও, যে মিটার পার সেকেন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যান্ড ক্যালকুলেশন না বুঝলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হ্যান্ড ক্যালকুলেশন আমি আপনাদের আবার বুঝিয়ে দেবো। হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হাত যত চালু হবে হ্যান্ড ক্যালকুলেশনে আপনাদের এমসিকিউ করাটা তত দ্রুত হবে, সেটা আপনারা বুঝতে পারছেন। চলেন পরের এমসিকিউটা যাই। এই এমসিকিউটা একটু অন্যরকম এমসিকিউ, মানে এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের মুক্তিবেগ কনসেপ্টের যে এমসিকিউ গুলো আছে ওগুলো জাস্ট থিওরি বেসিসে বেশি, অঙ্কটা কম আসে, একটু থিওরি বেসিসে বেশি, যে এরকম একটা থিওরি বেসিস আমরা দেখতে যাচ্ছি। পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ ভিই এবং চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ ভিএম হলে নিচের কোনটি সম্পর্কটি সঠিক? মানে পৃথিবীর মুক্তিবেগ বলা আছে ভিই, চাঁদেরটা বলেছে ভিএম, মুন, ভি অফ আর্থ, ভি অফ মুন, এটা বলে দেওয়া আছে, তাহলে কোন সম্পর্ক সঠিক? এখন আমরা মুক্তিবেগের সূত্র জানি, বি ইজ ইকুয়াল টু রুট ওভার 2g r। এখন মুক্তিবেগটা নির্ভর করে কিসের উপরে? এই রুট 2 কিন্তু একটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান, পরে আর থাকে কি কি, বি এর মানটা সমানুপাতিক হিসেবে রুট জি এর সাথে নির্ভর করে, আর সমানুপাতিক হিসেবে রুট আর এর উপরে ডিপেন্ড করে। এখন এই দুইটা মানের ভিন্নতার কারণেই মূলত বিভিন্ন গ্রহের মুক্তিবেগের মানটা চেঞ্জ হয়। এখন চাঁদেরটা দেখি, চাঁদের অভিকর্ষ ত্বরণ কিন্তু সরি ই লেখা পেয়েছি, চাঁদের অভিকর্ষ ত্বরণ আছে জি অফ মুন, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ মুন ইজ ইকুয়াল টু পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে তার 6/1 মানে পৃথিবীটা যদি 1 হয় 6 হয় তাহলে চাঁদেরটা হবে 1, এরকম একটা সিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে জি এর মানটা কম, চাঁদের জি এর মানটা কম, তাহলে চাঁদের জি এর মান যদি কম হয় সমানুপাতিক সম্পর্কের কারণে এই চাঁদের মুনের মানটা জি এম এর চাঁদের গ্র্যাভিটেশন ফোর্স যদি কম হয় তাহলে রুট ওভার হবে আরো আরো কমবে, সমানুপাতিক মানে হিসেবে চাঁদের মুক্তিবেগটাও কমে যাবে সমানুপাতিক মান হারে। তাহলে হবে কি, চাঁদের মুক্তিবেগ যদি ভিই হয় তাহলে এটা পৃথিবীর মুক্তিবেগ থেকে ছোট হবে। আমি চিহ্ন ভুল দিয়ে ফেলছি, সরি এবার কি লিখতেছি বলা, চাঁদের মুক্তিবেগটা যদি ভিএম হয়, এই পাশে এম, এই জন্যই তো ভুল লাগছে, চাঁদের মুক্তিবেগটা এম, যেহেতু আবার বলি, যেহেতু চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1, তার মানে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কম, চাঁদের অভিকর্ষ ত্বরণের মান যেহেতু কম সমানুপাতিক সম্পর্কের কারণে চাঁদের মুক্তিবেগের মানটাও কম, চাঁদের মুক্তিবেগের মান কম তার মানে এই দিকে হবে এই চিহ্ন, আর পৃথিবীর মুক্তিবেগের মানটা বেশি, ই পৃথিবীর মুক্তিবেগের মানটা বেশি, তাহলে কি সম্পর্কটা আমাদের আছে, চাঁদেরটা ছোট
চাঁদের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ থেকে ছোট, এখন দেন কোনটার সাথে মিলে? ভি এর দিকে দুই দিকে আছে, এই যেটা মিলে দেন। এম ও মিলতেছে না, এম এর দিকে দুইটা না, এম হবে বড়, এম হবে ছোট, এখানে এম দ্বারা বড় বলছে, এটা সমান বলছে, ছোট মিলবে না, এটা সমান বলছে, এই যে এটা মিলে যায় আমাদের কন্ডিশনের সাথে। পৃথিবীরটা বড়, চাঁদেরটা ছোট, এটাই বলছে এখানে। এই যে সম্পর্কটা, আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পর্কটা কিসের জন্য এমন হয়েছে। এই একটা মাত্র লজিকের কারণে। এখানে আরেকটা রেডিয়াসের লজিকটাও যায়, বাট রেডিয়াসের লজিকটা একটু প্যাচ লাগানোর মতো, রেডিয়াসের লজিকটা বললাম না, আমি জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্সের লজিকটাই বললাম। গ্র্যাভিটেশনাল ফোর্সের হচ্ছে কি, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 6/1 তাই চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স কম, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু কম, তাহলে মুক্তিবেগের মানটাও কম, মুক্তির মানটা কম হওয়ার কারণে চাঁদের মুক্তিবেগ কম, পৃথিবীর মুক্তিবেগ বেশি। এটা হচ্ছে পরের স্লাইড, আর আমরা পরের স্লাইডে কনসেপ্ট দেখতে যাচ্ছি। এই অধ্যায় থেকে মূলত কনসেপ্টে আসে বেশি, কনসেপ্টুয়াল কোশ্চেন আসে বেশি, মান দিয়া খুব কম আসে, কনসেপ্টুয়াল কোশ্চেন আসে বেশি। এখন কনসেপ্টুয়াল আর একটা কোশ্চেন আমরা দেখতেছি, শুরু করি চলেন। একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করছে। এর প্রদক্ষিণ ব্যাগ মানে ভি, পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগের অর্ধেক। পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগের অর্ধেক, তার মানে ভি এর মান দেওয়া আছে VE/2। আর পৃথিবী গড়ব্যাসার্ধ আর হলে, পরে লিখে বলছে আর হলে উপগ্রহটির উচ্চতা কত, মানে h=what বের করতে বলছে। চলেন আমরা অঙ্কটা দেখি। এর জন্য রৈখিক বেগের সূত্রটা হচ্ছে, রৈখিক বেগের সূত্র, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v=√gm r+h। এখন এখানে v এর মানটা বলে দেওয়া আছে ভেলোসিটি/2, মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ/2, সরি ভেলোসিটি না, পৃথিবীর মুক্তিবেগ/2 =√gm r+h। এখন আমি এই রুটটাকে সরানোর জন্য উপকে বর্গ করে দিলাম, তাহলে হচ্ছে যে VE², নিচে হয়ে যাবে 4, উপরে থাকতেছে শুধু, এই পাশে থাকতেছে যে শুধু gm r+h। তারপরে লাইনটাতে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা ভি এর মান, ভি এর এই সূত্রের আমরা ভাঙা বসাতে হবে। ভি এর সূত্র আছে দুইটা, VE=√2gm/r, আরেকটা হচ্ছে √2 ছোট জি আর, এখানে বড় জি এর খেলা, তাই বড় জি এর সূত্রটা আমরা এখানে বসবে। বড় জি এর এটা বসবে, সূত্রটা বসবে, বড় জি এর সূত্রটা আমরা বসাই। সূত্রটা কি আসতেছে, স্কয়ার রুট 2gm/r হোল স্কয়ার বাই 4 gm r+h। এখন এখানে অনেক কিছু কাটাকাটি হবে, এই জিএম আর এই জিএম কাটা, কারণ এই এমটা কিন্তু কৃত্রিম উপগ্রহের ভর না, এটা কিন্তু পৃথিবীর ভর, কাটা। এই পাশে রুটের স্কয়ারে কাটা, তাহলে থাকতেছে কি, এ পাশে থাকতেছে 2r, 2/r, আর নিচে থাকতেছে একটা 4, এখানে থাকতেছে 1/rh, 1/rh, পরে 2r টারে এই 2, আর এই 4টা কাটা থাকতেছে 2, তাহলে উপরে থাকতেছে 1/2r =1/r+h। এটার বিপরীতকরণ করে ফেলি, তাহলে হইতেছে r+h =2r। এখন এখানে দাঁড়াচ্ছে h এর মানটা বের করতে বলছে, h এর পাশে থাকবে, আর গুলো সবগুলো পাশে চলে গেলে 2r - r হইতেছে শুধু r, তার মানে h=r আমাদের আনসার। এই অধ্যায় থেকে সব তাত্ত্বিক অঙ্ক আসে, ঢাবি 7 কলেজ আসছে, তাত্ত্বিক অঙ্ক বেশি আছে। h=r, আনসার হচ্ছে খ। চলো আমরা পরের এমসিকিউ এ যাই। পরের এমসিকিউটা কি, পরের এমসিকিউটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ কোনো গ্রহের মুক্তিবেগের অর্ধেক, কোনো গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, ভুল বলে ফেলছি, পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, মানে ভি প্রাইম যদি কোনো ওই গ্রহের মুক্তিবেগ হয়, তখন মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, আর এর ব্যাসার্ধ যদি আর প্রাইম হয়, তাহলে ওটা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, r/2। এখন আমরা দেখি, এখন ভি প্রাইমটা হবে, এটা ওই গ্রহের মুক্তিবেগের সূত্রটা হবে তাহলে 2g প্রাইম g'/r'। এখানে কিন্তু জি এর মানটা বের করতে বলছে, মানে জি প্রাইমটাই ধরে নিলাম, জি প্রাইমের মানটা বের করতে বলছে, জি প্রাইম ইন্টু আর প্রাইম, তাহলে মানটা বসে সবগুলোর মান 2 ইন্টু g'/r2। এখন এই পাশে হবে ভি প্রাইমের মান হচ্ছে VE/2, ভেলোসিটি মুক্তিবেগ/2। এখন এই পাশে কি থাকতেছে, 8 2 কাটা, শুধু থাকতেছে √g'/r, আর এই পাশে থাকতেছে
√2gr পৃথিবী মুক্তিবেগের মানটা বসাইলাম বাই 2। এটা কিন্তু এবার কিন্তু ছোট জি, এই জন্য ছোট জি এর সূত্রটা বসছে, বড় জি না, এই জন্য বড় জি সূত্র বসছে না। আগের সূত্র থেকে আগের স্লাইডে কিন্তু বড় জি এর কাজে লাগছে, বড় জি এর সূত্রটা ফেলছি। এখন চলেন আমরা এটা সলভ করি। উভয় পক্ষের যদি আমরা বর্গ করে দিই তাহলে হইতেছে কি, উভয় পক্ষের বর্গ করে দিলে থাকতেছে যেহেতু জি প্রাইম ইন্টু আর ইজ ইকুয়াল টু 2gr বাই 4। উভয় পক্ষের বর্গ করে দেওয়ার পর নিচে থাকতেছে 4। এখন এই আর আর এই আর কাটা, এই 2 এই 2 হয়ে যাচ্ছে 2 আর 4 এ কাটা থাকতেছে 4। তাহলে জি প্রাইমটা হচ্ছে পৃথিবীর যে জি ওই মানের অর্ধেক। পৃথিবীর জি এর মান আছে 9.8, 9.8 এর অর্ধেক 4.9। আমি কিন্তু প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসেই বলছিলাম যে আপনার এই জি বাই 2 এর মানটা মুখস্থ রাখবেন। জি বাই 2 এর মুখস্থ মানটা কিন্তু আমি মুখস্থ করে বসাইছি, আমি অঙ্ক করে বসাইনি। জি বাই 2 এর মুখস্থ মানটা হচ্ছে 4.9 ms ইনভার্স 2। এখন এই যে 4.9 কোথায় 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 4.9, এই যে 4.9 নতুন করে ব্যাপারটা হচ্ছে 4.9 ms ইনভার্স 2। এটা আরেকভাবে করা যায়, সমানুপাতিক সম্পর্ক দিয়ে ইজিলি করা যায়। সমানুপাতিক সম্পর্ক দিয়ে চলেন আমরা একটু দেখি আরেকভাবে। শর্টকাট, মুখে মুখে অঙ্ক করতে হবে না, মুখে মুখে করার জন্য আমরা শর্টকাটটা দেখবো। এটা সবাই কাজে লাগাতে পারে না, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি যখন ট্রিক্সটা বলবো এরপর আপনারা বুঝতে পারবেন, বুঝে আপনারা ইউজ করতে পারবেন পরীক্ষার হলে। এখন সূত্রটা, মুক্তিবেগের সূত্রটা হচ্ছে বিই ইকুয়াল টু √2g আর মুক্তিবেগের সাথে, এখন এই মুক্তিবেগের সাথে জি এর সম্পর্কটা আমরা বের করবো। জি এর সম্পর্কটা তাহলে কি হচ্ছে, মুক্তিবেগের সাথে জি এর সম্পর্কটা আমরা বের করি। জি এর সম্পর্কটা কি হচ্ছে, উভয় পাশে বর্গ করে দিতে হবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 2gr। তাহলে থাকতেছে কি, এই 2 কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটা নাই হয়ে যাবে এমনি থেকেই, বা কনস্ট্যান্টটা রাখেই প্রথমে জি এর সাথে সম্পর্ক, যদি জি এর সম্পর্কটা বের করি, জি এর সম্পর্কটা বের করা হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2r। এখন এখানে কিন্তু এই টুটা কিন্তু হাফটা কিন্তু ধ্রুবক, সো হাফটা থাকবে না। তাহলে জি এর সাথে এই মুক্তিবেগের সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক আর ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। এখন এই কন্ডিশনে চলেন তো আমরা এই ম্যাথের এই যে কন্ডিশন মানগুলো দেওয়া আছে এগুলো অ্যাপ্লাই করি। মানে কি বলে দেওয়া আছে, মুক্তিবেগ, নতুন মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক হয়ে যাবে, আর আর এর মানটা দেওয়া আছে, নতুন আর এর মানটা আর এর অর্ধেক হয়ে যাবে। এখন এখানে বসাই চলেন, এই জি এর সাথে মুক্তিবেগের উপর একটা হচ্ছে বর্গের সমানুপাতিক সম্পর্ক। তাহলে হাফ হইতেছে, হাফ থাকতেছে হাফের বর্গ, আর নিচে আর এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এই হাফটা ব্যস্তানুপাতিক হয়ে থাকবে, ভগ্নাংশের হরে থাকবে। তাহলে এখানে ইকুয়েশনটা পরে কি দাঁড়াচ্ছে, হাফ। তাহলে এখানে হচ্ছে 1/4, নিচে হচ্ছে হাফ 1/4, উপরে টুটা উপরে চলে যাবে 2, 2 কাইটা দিলে থাকতেছে নিচে একটা 2, তাহলে হচ্ছে হাফ। তার মানে নতুন জিটা আগের জি এর অর্ধেক হয়ে যাবে। জি সমানুপাতিক হাফ হইতেছে, তার মানে জি সমানুপাতিক হাফ হইতেছে। তাহলে নতুন জিটা পূর্বের জি এর অর্ধেক হয়ে যাবে। পূর্বের জি কত, পূর্বের জি তো পৃথিবীর জি, পূর্বের জি এর অর্ধেক মানে 4.9। শেষ। ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক দিয়ে অঙ্ক করলে অনেক সহজ হয়। এইভাবে অঙ্ক করলে অঙ্কের সময় কম লাগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আবার পরের অঙ্কে যাই। পরের অঙ্ক, এই অঙ্কটা একটু একটু অন্যরকম। একটু অন্যরকম বলতে গেলে এটা একটু প্রুফ আকারে আসতে হবে, কারণ প্রুফটা একটু বড় হবে। কেমন বড় হবে চলেন দেখি। বড় না, ঠিক ছোট মোটোই আছে, বুঝতে পারলে ছোট। ঠিক বস্তুর গতিবেগ বের করতে বলছে। ভি বস্তুর গতিবেগ যেটা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় আছে, পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে উচ্চতায় আছে, তার মানে এইচ ইজ ইকুয়াল টু আর আছে। এখন এখান থেকে আমরা গতির নিত্যতা সূত্র ব্যবহার করে এই মানটা বের করব। এই অঙ্কের এই বি এর মানটা গতির নিত্যতা সূত্র থেকে বের করব। গতির নিত্যতা সূত্র কি, কোন বস্তুর পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তির মানটা সেম হয়। গতিশক্তি মানে শক্তি, গতিশক্তির এই শক্তিটা ভাঙলে আগে একটা স্থিতিশক্তি থাকবে, একটা গতিশক্তি থাকবে, একটা স্থিতিশক্তি থাকবে, একটা গতিশক্তি থাকবে। আবার এই পাশেও একটা ফাইনাল স্থিতিশক্তি থাকবে, একটা ফাইনাল গতিশক্তি থাকবে। বস্তুটা যেহেতু স্থির অবস্থা থেকে পড়তেছে, প্রশ্ন বলে দেওয়া নাই, তার মানে স্থির অবস্থা থেকে পড়তেছে। স্থির অবস্থা থেকে পড়ে দিলে এই মানটা, গতিশক্তির মানটা হয়ে যাবে 0। স্থির অবস্থা থেকে যখন পড়তেছে তাহলে এই পাশে দাঁড়াবে কি, এই পাশে স্থিতিশক্তি সূত্রটা পড়বে। এখন মহাকাশ থেকে যখন পড়তে যায় তখন স্থিতিশক্তির সূত্রটা হবে মাইনাস জি এম এম ওই বস্তুর ভর বাই 2r ইজ ইকুয়াল টু এই পাশে না প্লাস 0 প্লাস 0, এটা 0 হয়ে গেছে, ইজ ইকুয়াল মাইনাস জি এম এম। এখন 2r কেন হইল, 2r হলো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এটুকু তো আর দূরত্ব, কেন্দ্র থেকে
পৃষ্ঠ হচ্ছে আর দূরত্ব, এই আর থেকে আরো আর দূরত্বে বস্তুটা অবস্থিত, উত্তর থেকে বস্তুটা পড়তেছে। আর এই 2r তো মূলত স্থিতিশক্তি পৃথিবীর কেন্দ্র থেকে, এটা হইতেছে 2r। এখন দ্বিতীয়, এটা এই জন্য প্রথমটা 2r, আর দ্বিতীয়টা হবে GGM, স্থিতিশক্তিটা তখন r প্লাস হাফ এম বি স্কোয়ার। এখন দ্বিতীয়টা শুধু সিঙ্গেল আর কেন, দ্বিতীয়টা হচ্ছে সে এই ভূপৃষ্ঠে এসে পড়ে গেছে, তখন শুধু একটা আর পরিমাণ স্থিতিশক্তি তার থাকে। আগে তো তার 2টা আর পরিমাণ স্থিতিশক্তি উচ্চতা থেকে পড়ছিল, 2r পরিমাণ স্থিতিশক্তি তার ছিল, এখন তো একটা আর পরিমাণ স্থিতিশক্তি থেকে পড়তেছে, তাই তার মানটা একটা আর। চলো অঙ্কটা সলভ করি। হাফ এম বি স্কোয়ারটার এক পাশে রাখবো, আর বাকিগুলোরে অন্য পাশে নিয়ে যাবো। হাফ এম বি স্কোয়ার এক পাশে রাখলে অন্য বাকিগুলো অন্য পাশে নিয়ে গেলে হইতেছে কি মাইনাস GMM, মাইনাস না প্লাস, মাইনাস মাইনাস GMM বাই আর প্লাস, এবার এটা পাশে চলে আসবে GMM বাই 2r। -1 থেকে হাফ গেলে গা, প্লাস হাফ গেলে গা থাকতেছে একটা হাফ, তাহলে এর পাশে থাকবে হাফ, হাফ এম বি স্কোয়ার, এখানে -1 থেকে হাফ, প্লাস +1 থেকে -1 থেকে প্লাস হাফ চলে যাচ্ছে, তাহলে শুরু থাকবে একটা হাফ GMM 2r। এখন এই এমটা কিন্তু কনস্ট্যান্ট, এই এমটা বস্তুর ভর, এই এমটা বস্তুর ভর, কাটা এই টু কাটা, তাহলে এই পাশে থাকতেছে এটা কি শুধুমাত্র, এই পাশে শুধুমাত্র থাকতেছে ভি স্কোয়ার ইজ ইকাল টু GM বাই আর থাকতেছে। এখন এটা যদি আমি বিটা রুট করে ফেলে থাকতেছে GM বাই আর। এখন এটার আমরা মানের সুবিধার্থে আমরা এটারে মুক্তিবেগে নিয়ে যাই, তাহলে মানটা আমাদের আরো সুবিধা হবে। মুক্তিবেগের থেকে তো পড়বে, মুক্তিবেগের কনসেপ্টে গিয়ে আসলে বেগের মানটা বেরোনো সহজ হবে। মুক্তিবেগে নিয়ে গেলে আমার উপর একটা 2 দরকার, তাই না? উপর একটা 2 দরকার, উপর একটা 2 হইলে তো আমার মুক্তিবেগের সূত্রটা হয়ে যেতেছে। উপর একটা যদি 2 বসাই তাহলে কিন্তু মুক্তিবেগের সূত্রটা হয়ে গেছে, কিন্তু এই 2টা আমরা বাড়তি আনছি, তাহলে এটা 1/√2 গুণ করে দিই, তাহলে ওই √2 কাটা হয়ে যাবে, তখন শেষ। এখন এই 1/√2 মানটা কিন্তু একটা মানটা কয়েকটা মানে আছে না, এই যে মুক্তিবেগের এই ইয়াটার মান কিন্তু কয়েকটা মানই আছে। কয়েকটা মান কি কি আছে? 7.9 মাইল পার সেকেন্ড, আর এটা হচ্ছে 11.2 মাইল পার সেকেন্ড, আর হচ্ছে √8√2 না 7.2 কিলোমিটার পার সেকেন্ড, 7.9 মাইল পার সেকেন্ড, পরটা হচ্ছে 1.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিলোমিটারের পার সেকেন্ড, আর এটা হচ্ছে 8√2 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এখন কিলোমিটার, এখন এটার মান যদি আমরা 8√2 বসাই তাহলে তো আমার অঙ্কটা বেশি সুবিধা হয়। এখন 8√2 বসাই, 8√2 বসাইলে থাকতেছে কি 1/√2। এখন এই √2 কাটা, তাহলে তো 8 থাকতেছে, আমার অঙ্কটা সুবিধা হয়ে গেল না, 8 থাকতেছে। এখন 8 এর মান কই আছে, 8 কিলোমিটার আওয়ার পার মান বসেছি, তাহলে 8 কিলোমিটার কিলোমিটার আওয়ার পার সেকেন্ডের মান বসেছি, 8 কিলোমিটার আওয়ার পার সেকেন্ড হবে, তাহলে আনসারটা 8 কিলোমিটার আওয়ার পার সেকেন্ড হবে তার ব্যাক। এটা আমাদের লাস্ট স্লাইড ছিল। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অতি শীঘ্রই আরেকটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা আপনাদের এই অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাস এই পর্যন্তই। মহাকাশ অভিজ্ঞান চ্যাপ্টারটা শেষ, 4টা ক্লাস এবং চ্যাপ্টারটা শেষ হইলো। প্রত্যেকটা ক্লাসের কমেন্টে আপনারা ক্লাসের স্লাইডটা পেয়ে যাবেন, যেভাবে সলভ প্লাস স্লাইডটা আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সবগুলো নোট সুন্দর করে নোট করে রেখে দিবেন। যদি কোনো জায়গায় নোট বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে বলবেন, আমরা অতি শীঘ্রই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।